সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো, বাসায় অবস্থান করছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। এবং পূর্ববর্তী ক্লাসে যে পাঠটি আমি করিয়েছিলাম সেটি তোমরা বাসায় যথাযথভাবে অনুশীলন করেছো। তো আমরা আজকে পূর্বের ক্লাসের ন্যায় আরেকটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক এবং জনসংখ্যা সংক্রান্ত অঙ্ক আমরা আলোচনা করব আজকে। তো আজকের বিষয় হচ্ছে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। তাহলে আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? উপাত্ত বিন্যস্তকরণের মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এটা যদি তোমরা দেখো যে নিচের আয়তলেখটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা হলো। তাহলে পঞ্চম শ্রেণীতে প্রথম প্রশ্ন, এই যে উপাত্ত সেই উপাত্ত অনুযায়ী অর্থাৎ আয়তলেখ, এখানে যে আয়তলেখটি আছে সেই আয়তলেখটির উপর ভিত্তি করে এই তিনটি প্রশ্ন এখানে সেট করা হয়েছে। সেটি কি, যে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে। তাহলে এখানে আমরা যদি দেখি যে 0 থেকে 4 পর্যন্ত এসেছে 2 জন, 5 থেকে 9 পর্যন্ত এসেছে 4 জন, 10 থেকে 14 এসেছে 5 জন, 15 থেকে 19 এসেছে 6 জন, 20 থেকে 24 এসেছে 8 জন, 25 থেকে 29 এসেছে 7 জন, 30 থেকে 34 এসেছে 4 জন, 35 থেকে 39 এসেছে 3 জন এবং 40 থেকে 45 এসেছে 1 জন। তাহলে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করি, তাহলে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে এখানে দেখো কোন শ্রেণী ব্যবধানে সবচেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি, 8 জন, 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে। এরপরে শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লেগেছে? তাহলে 30 মিনিটের বেশি সময় লেগেছে, দেখো 30 থেকে 34 মিনিট, কতজন লেগেছে? 4 জনের। তাহলে এখানে আরও আছে 30 মিনিটের বেশি বলতে একবারে 30 থেকে 45 পর্যন্ত, তাহলে 4 জন, 3 জন 7 জন, আর এখানে হচ্ছে 8 জন। তাহলে 30 থেকে 34 মিনিট সময় লেগেছে 4 জনের, 35 থেকে 39 মিনিট সময় লেগেছে 3 জনের এবং 40 থেকে 45 মিনিট সময় লেগেছে 1 জনের। তাহলে তিনটি যদি আমরা যোগ করি তাহলে 8 জন, তাহলে মোট 8 জন শিক্ষার্থীর 30 মিনিটের বেশি সময় লেগেছে তাদের কি বিদ্যালয়ে আসতে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা তিনটি প্রশ্নের সমাধান করি। তাহলে প্রথম প্রশ্ন ছিল মোট কতজন শিক্ষার্থী। তাহলে আমি দেখিয়েছিলাম যে প্রথমেই যদি আমরা দেখি যে 0 থেকে 4 ছিল 2 জন, তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 জন। এরপরে 5 থেকে 9 ছিল 4 জন, তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 জন। এরপরে আমাদের 10 থেকে 14 ছিল 5 জন, তাহলে 10 থেকে 14 আছে 5 জন। এরপরে 15 থেকে 19 ছিল 6 জন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 15 থেকে 19 6 জন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 24 হচ্ছে 8 জন, তাহলে 20 থেকে 24 8 জন। এরপরে রয়েছে 25 থেকে 29 7 জন, তাহলে এখানে 25 থেকে 29 হচ্ছে 7 জন। এরপরে 30 থেকে 34 হচ্ছে 4 জন, তাহলে 30 থেকে 34 হচ্ছে 4 জন। এরপরে 35 থেকে 39 হচ্ছে 3 জন, তাহলে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 39 হচ্ছে 3 জন এখানে, তাহলে 3 জন বসিয়েছি। এবং সর্বশেষ আছে 40 থেকে 45 হচ্ছে 1 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 40 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40 জন। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেলাম, মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। এরপরে রয়েছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা 0 থেকে 4 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 2 জন, 5 থেকে 9 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 4 জন, 10 থেকে 14 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 5 জন, 15 থেকে 19 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 6 জন এবং 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 8 জন। তাহলে এখানে শিক্ষার্থীরা কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ কতজন? 8 জন। তাহলে এখানে 25 থেকে 29 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন এবং 45 থেকে 40 থেকে 45 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী 1 জন।
35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 3 জন, 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 4 জন। তাহলে এখানে সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর পেলাম। এরপরে শতকরা বলা হয়েছিল যে শ্রেণী ব্যবধানে সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ 30 মিনিটের বেশি সময় লেগেছে, 30 থেকে 34, 35 থেকে 39 এবং 40 থেকে 44। তাহলে এই শ্রেণী ব্যবধানে মোট 8 জন শিক্ষার্থী ছিল। যেটা কতজন শিক্ষার্থী 30 মিনিটের বেশি সময় লেগেছে তাদের স্কুলে আসতে, তাদের সংখ্যাকে শতকরায় প্রকাশ করো। তাহলে শতকরার অঙ্ক তোমরা পূর্বেই করানো হয়েছে তোমাদেরকে। তাহলে বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লেগেছে 4, অর্থাৎ 30 থেকে 34 মিনিট লেগেছে 4 জনের, 35 থেকে 39 মিনিট লেগেছে 3 জনের এবং 40 থেকে 44 মিনিট লেগেছে 1 জনের, অর্থাৎ তাদের 30 মিনিটের বেশি সময় লেগেছে মোট 8 জন শিক্ষার্থীর। তাহলে বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লেগেছে শতকরায় যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লেগেছে কয়জন শিক্ষার্থীর? 8 জন শিক্ষার্থীর। 8 জন শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত আমাদের? 40। মোট শিক্ষার্থীর সংখ্যা 40। তাহলে 40 জনের মধ্যে 30 মিনিটের বেশি সময় লেগেছে 8 জনের। তাহলে 1 জনের মধ্যে, তাহলে 40 ভাগের 8 জনের, এখানে এটা অবলিক দেওয়া মানে ভাগ বুঝিয়েছে, অবলিক দেওয়া মানে ভাগ, এটি লব এবং এটি হচ্ছে হর ভগ্নাংশের। তাহলে 1 জনের মধ্যে যদি আমরা নির্ণয় করি, তাহলে 40 ভাগের 8 জন শিক্ষার্থী, তাহলে 100 জনের মধ্যে, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে 100 জনের মধ্যে হবে। তাহলে 40 ভাগের 8 গুণ 100, এখানে বোঝানো হয়েছে, দেখো 8 গুণ 100 ভাগ 40, 8 ভাগ গুণ 100 ভাগ 40। তাহলে 20 জন শিক্ষার্থী, অর্থাৎ 100 জনের মধ্যে 20 জন শিক্ষার্থী কী করেছে? 30 মিনিটের বেশি সময় নিয়ে লেগেছে তাদের বিদ্যালয়ে আসতে, অর্থাৎ শতকরা 20 জন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে। তাহলে শতকরা 20 জন অর্থাৎ 20% বা 20%। এটি তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ রয়েছে যে আমরা আজকে পরিসংখ্যানের সাথে সাথে কি করব, একটি জনসংখ্যার অঙ্কের সমাধানও করব এবং প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14,23,00,000। তাহলে ক সারণীতে 7টি বিভাগে, এখন বর্তমানে 8টি বিভাগ রয়েছে, যদি এটা পরিবর্তন করা হয়নি এখানে বইতে, তাই আগের তথ্যটি এখানে রয়ে গেছে। এবং খ সারণীতে প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার উপাত্ত এখানে দেওয়া আছে। তাহলে এখানে কিছু তথ্য দেওয়া আছে, জনসংখ্যা এবং আবাসন সুমারি 2011 অনুসারে, এবং বিভিন্ন দেশের কি জনসংখ্যা এখানে উল্লেখ করা আছে সেটিও 2011 সাল অনুযায়ী। তাহলে নিচের সারণীতে বিভিন্ন বিভাগের জনসংখ্যা, আয়তন এবং ঘনত্ব দেওয়া আছে, তাই না? তাহলে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, তাহলে জনসংখ্যা প্রতি হাজারে, আয়তন এবং ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত। তাহলে এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা মোট জনসংখ্যাকে আয়তন দিয়ে যদি ভাগ করি, বা মোট আয়তনকে জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করছে সেই তথ্যটি আমরা পেয়ে যাব। তাহলে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? যে কোনো নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্র কি? মোট জনসংখ্যা ভাগ আয়তন। মোট জনসংখ্যা ভাগ আয়তন, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যাকে যদি আয়তন দিয়ে, অর্থাৎ ওই নির্দিষ্ট এলাকার আয়তন দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কি পাবো? জনসংখ্যার ঘনত্ব পাবো। তাহলে নিচের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব নিম্নে দেয়া হলো। তাহলে ক গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 1800, তাহলে আয়তন হচ্ছে 15 বর্গ কিলোমিটার। তাহলে একটু আগেই যদি আমরা যাই যে জনসংখ্যার ঘনত্ব সমান কি? মোট জনসংখ্যা ভাগ আয়তন। এরপরে খ গ্রামের জনসংখ্যা 2200 এবং আয়তন এখানে দেওয়া নেই, এখানে জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে। এরপরে গ গ্রামের জনসংখ্যা দেওয়া নেই, কিন্তু আয়তন এবং ঘনত্ব দেওয়া আছে, আয়তন এবং ঘনত্ব দেওয়া আছে। তাহলে আয়তন হচ্ছে 25 বর্গ কিলোমিটার, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 60 জন। এরপরে ঘ গ্রামে কি দেওয়া আছে? জনসংখ্যা দেওয়া আছে 2240, আয়তন দেওয়া আছে 8 বর্গ কিলোমিটার এবং ঘনত্ব দেওয়া নেই। তাহলে এখানে মোট 4টি প্রশ্ন সেট করা হয়েছে। তাহলে ক নম্বর প্রশ্নে ঘনত্ব নির্ণয় করতে হবে, খ নম্বর প্রশ্নে আয়তন নির্ণয় করতে হবে, গ নম্বর প্রশ্নে জনসংখ্যা নির্ণয় করতে হবে এবং ঘ নম্বর প্রশ্নে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে 1, 2, 3 এবং 4 কারিগরগুলো পূরণ করো। তাহলে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি? আয়তন সবচেয়ে বড়, আয়তনে বড় সবচেয়ে কোন গ্রামটি? তাহলে এখানে আয়তন
কি দেওয়া নেই, খ গ্রামের দেওয়া নেই, ক গ্রামের 15, গ গ্রামের 25 এবং ঘ গ্রামের 8 বর্গ কিলোমিটার দেওয়া আছে। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে এখানে ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব দেওয়া নাই, তো আমরা ঘনত্ব সমান কি জানি, মোট জনসংখ্যা ভাগ আয়তন, তাহলে আমরা পেয়ে যাব এটা। এখানেও মোট জনসংখ্যা ভাগ আয়তন দিলে আমরা কি পেয়ে যাব, ঘ গ্রামের জনসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। তাহলে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে? হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন, আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? তাহলে উপরের ছক অনুযায়ী আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলোর সমাধান করার। তাহলে প্রথম প্রশ্ন ছিল, দেখো এখানে যে আমরা যদি আগের স্লাইডে যাই, যে জনসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে আগে আমাকে এই তথ্যগুলো পূরণ করতে হবে। আগে আমাকে কি করতে হবে, তথ্যগুলো পূরণ করতে হবে। তাহলে 1, 2, 3, 4 এই খালিঘরগুলো আমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে যদি আমি এই খালিঘরগুলো পূরণ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে আমাদের মোট জনসংখ্যা ছিল এবং আয়তন ছিল। তাহলে আমরা যদি ঘনত্ব বের করি, তাহলে মোট জনসংখ্যা 1800 ভাগ আয়তন, তাহলে ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 120, বা প্রতি বর্গ কিলোমিটারে 120 জন কি করে, বসবাস করে। এরপরে খ গ্রামে আমাদেরকে নির্ণয় করতে হয়েছিল আয়তন, আয়তন দেওয়া ছিল না, দেখো এখানে আয়তন বের করেছি আমরা। তাহলে জনসংখ্যাকে যদি আমরা ঘনত্ব দিয়ে ভাগ করি, অর্থাৎ 2200কে যদি আমরা ভাগ করি 110 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 20। তাহলে আয়তন অর্থাৎ মোট জনসংখ্যাকে যদি জনসংখ্যার ঘনত্ব দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কি পাবো, আয়তন পাবো। তাহলে আমরা পেলাম খ নং প্রশ্ন, যে খ গ্রামের আয়তন কত, 20 বর্গ কিলোমিটার। এরপরে ছিল আমাদের গ গ্রামের মোট জনসংখ্যা দেওয়া ছিল না, তাহলে সেখানে আমাদের দেওয়া ছিল কি, সেখানে আমাদের দেওয়া ছিল মোট আয়তন 25 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব 60 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 60 জন বাস করে। তাহলে মোট জনসংখ্যা বের করতে হলে আমাকে কি করতে হবে, মোট আয়তন দিয়ে জনসংখ্যার ঘনত্ব থেকে গুণ করতে হবে, অর্থাৎ 60 গুণ 25 সমান 1500, অর্থাৎ গ গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 1500 জন। এরপরে ঘ গ্রামে কি দেওয়া ছিল, মোট জনসংখ্যা 2240 জন এবং আয়তন 8 বর্গ কিলোমিটার। তাহলে আমরা জনসংখ্যার ঘনত্ব বের করার জন্য কি করব, মোট জনসংখ্যা 2240কে আয়তন 8 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, 280, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 280 জন বাস করে। তাহলে আমরা যদি ক, খ এবং গ, ঘ এই 4টি গ্রামের জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই ঘ গ্রামে সবচেয়ে বেশি লোকজন বাস করে, প্রতি বর্গ কিলোমিটারে 280 জন। তারপরে কোন গ্রামের আয়তন সবচেয়ে বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গ গ্রামের আয়তন সবচেয়ে বেশি, 25 বর্গ কিলোমিটার। কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি, আমরা দেখতে পাচ্ছি যে 2240 জন, ঘ গ্রামের জনসংখ্যা 2240 জন। তাহলে আমরা ক 1, 2, 3, 4 খালি ঘরগুলো পূরণ করলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো এবং মনে রাখবে, প্রয়োজন হলে খাতায় লিখে নোট ডাউন করবে যে কোন প্রক্রিয়া আমরা কি করেছি, বিভিন্ন উপাদানগুলো নির্ণয় করেছি বা উপাত্তগুলো নির্ণয় করেছি। তাহলে এখানে সমাধান একে যদি যাই আমরা, যে ক গ্রামের জনসংখ্যা 1800 জন, খ গ্রামের জনসংখ্যা 2200 জন, গ গ্রামের জনসংখ্যা 1500 জন এবং ঘ গ্রামের জনসংখ্যা 2240 জন। তাহলে দেখা যাচ্ছে ঘ গ্রামের জনসংখ্যা সর্বোচ্চ 2240 জন, তাহলে ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে আয়তন, ক গ্রামের আয়তন 15 বর্গ কিলোমিটার, খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, গ গ্রামের আয়তন 25 বর্গ কিলোমিটার এবং ঘ গ্রামের আয়তন 8 বর্গ কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে যে গ গ্রামের আয়তন সর্বোচ্চ 25 বর্গ কিলোমিটার, তাহলে গ গ্রামের আয়তন সবচেয়ে বড়। তাহলে এখানে ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব 120, খ গ্রামের 110 এবং গ গ্রামের 60 ও ঘ গ্রামের 280 জন। তাহলে কোন গ্রামে সবচেয়ে বেশি লোক প্রতি বর্গ কিলোমিটারে বাস করে, ঘ গ্রামে, তাহলে 280 জন। এরপর হচ্ছে এখানে ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি 2240 জন এবং জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি 280 জন। তাহলে ঘ গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে, কারণ কি, এখানে লোক সংখ্যা সবচেয়ে বেশি এবং জনসংখ্যার ঘনত্ব বেশি, প্রতি বর্গ কিলোমিটারে 280 জন বসবাস করে এবং মোট জনসংখ্যা হচ্ছে 2240 জন। তাহলে যেখানে মানুষ বেশি সেখানে বড় বাজার থাকার সম্ভাবনা কি রয়েছে, বেশি রয়েছে। এরপর প্রশ্ন ছিল, হাকিম সাহেব যে গ্রামটিতে বাস করেন সে গ্রামে আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। এখানে গ গ্রামের আয়তন সবচেয়ে বড়,
25 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, প্রতি বর্গ কিলোমিটারে 60 জন। তাহলে হাকিম সাহেব গ গ্রামের অধিবাসী হতে পারেন। এটি সম্ভাব্য যে হাকিম সাহেব কি হতে পারেন, গ গ্রামের অধিবাসী হতে পারেন। এরপরে যদি আমরা আরেকটি অঙ্ক বিশ্লেষণ করি যে একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর 1 মাসের উপস্থিতি নিচে দেওয়া হলো। এখানে বিভিন্ন উপাত্ত দেওয়া হয়েছে। তো উপাত্তগুলো 4 শ্রেণী ব্যবধানে সারণীতে বিন্যস্ত করো। খ, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ওই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। তাহলে একটি অঙ্ক আমরা অলমোস্ট এটা করেছি, তাহলে এই অনুযায়ী আমরা এটা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ উপস্থিতির সংখ্যা 27 এবং সর্বনিম্ন উপস্থিতির সংখ্যা হচ্ছে 8। তাহলে 4 শ্রেণী ব্যবধানে যদি আমরা উপাত্ত করি তাহলে সর্বোচ্চ নিম্ন সংখ্যা 8 থেকে 11। যদি আমরা 4 শ্রেণী ব্যবধান ধরি তাহলে 8, 9, 10, 11। তাহলে 8 থেকে 11 শ্রেণী ব্যবধানে মোট সংখ্যা রয়েছে 3টি। তাহলে আমরা ট্যালি চিহ্ন দিলাম 3 এবং সংখ্যা দিলাম 3। এবং 11 পরবর্তী সংখ্যা হচ্ছে 12। তাহলে 12 থেকে যদি আমরা শ্রেণী ব্যবধান 4 ধরি, 12, 13, 14, 15। তো 12 থেকে 15 শ্রেণী ব্যবধানে মোট সংখ্যা রয়েছে, মোট উপস্থিতি সংখ্যা রয়েছে 2 জন। তাহলে 2 লিখলাম আমরা। 16 থেকে 19 শ্রেণী ব্যবধানে মোট রয়েছে 7 জন। তাহলে 1, 2, 3, 4, 5 এবং 2, 7। তাহলে 7 জন। 20 থেকে 23 শ্রেণী ব্যবধানে রয়েছে উপস্থিতির সংখ্যা 4 জন। তাহলে আমরা 4 লিখলাম। 24 থেকে 27 শ্রেণী ব্যবধানে 4 জন, আমরা 4 লিখলাম। তাহলে মোট সংখ্যা হলো 4, 4, 8, 8, 7, 15, 15, 2, 17, 17, 3, 20। তাহলে মোট সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 20 জন। তাহলে 16 থেকে 19 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন, যা সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখতে পাই যে দেখো 16 থেকে 19 শ্রেণী ব্যবধানে সবচেয়ে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7 জন। তাহলে আমাদের প্রশ্ন ছিল কোন শ্রেণী ব্যবধানে ছাত্রছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে 16 থেকে 19 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কতজন, 7 জন। তাহলে এটিকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে মোট ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন, 20 জন। তাহলে এখন যদি বলি যে 16 থেকে 19 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন এবং মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20 জন, তাহলে ওই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। তাহলে যদি শতকরা আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে 20 জনের মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 7 জন। তাহলে 1 জনের মধ্যে হচ্ছে 20 ভাগের 7 জন এবং 100 জনের মধ্যে হচ্ছে 20 ভাগের 7 গুণ 100, অর্থাৎ 35। 20 ভাগের, তাহলে এটা যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি 7 গুণ 20 ভাগের 7 গুণ 100 ভাগ 20, 7 গুণ 100 ভাগ 20, অর্থাৎ মোট জনসংখ্যা 20 জন। 20 জনের মধ্যে সংখ্যাটা হচ্ছে, অনুপস্থিত সংখ্যাটা হচ্ছে 7 জন। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে 16 থেকে 19 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি কতজন, 7 জন। তাহলে কত জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটি, 20 জনের মধ্যে। তাহলে 20 ভাগের 7 যদি ভগ্নাংশটিকে আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, আমরা শতকরায় পাবো 35 জন। অর্থাৎ ওই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে শতকরা 35%, শতকরা 35%। তাহলে আজকের যে আলোচনা, আমরা আজকে দুটি অঙ্ক সমাধান করলাম। একটি আয়তলেখ, আয়তলেখর মাধ্যমে সারণী তৈরির মাধ্যমে আয়তলেখ এবং আয়তলেখের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব। আরেকটি হচ্ছে জনসংখ্যার। তাহলে এই পাঠ আলোচনার ভিত্তিতে তোমাদের একটি হোমওয়ার্ক রয়েছে, তোমরা এটি বাসায় করার চেষ্টা করবে। যে নিচে সারণীতে একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা দেওয়া হলো। তাহলে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তোমরা দেখতেই পাচ্ছ সবচেয়ে বেশি আছে 21 থেকে 25 শ্রেণী ব্যবধানে সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা 8 জন। পঞ্চম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে। তাহলে তোমরা যদি যোগ করো 4, 3, 7, 7, 6, 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 5 হচ্ছে 26 জন। আমি বলে দিলাম, তারপর তোমরা করে দেখবা। পঞ্চম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে, 26 জন। তাহলে সারণী ব্যবহার করে একটি আয়তলেখ আঁকো। তাহলে এই যে এখানে সারণী আছে, এই সারণী ব্যবহার করে কি করবে, একটি আয়তলেখ অঙ্কন করবে। এবং যদি তোমরা চাও খাতায় লিখে সেটি ছবি তুলে গুগল ক্লাসরুমে কি করতে, অ্যাটাচ করতে পারবে। আমি সেখানে দেখে তোমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিব। তাহলে ঠিক আছে, এটি আয়তলেখ এবং স্তম্ভলেখর মধ্যে তোমরা পার্থক্য জানো। স্তম্ভলেখ তোমরা চতুর্থ শ্রেণীতে অনুশীলন করেছো, যেখানে ফাঁকা থাকবে, এবং আয়তলেখ কোনো ফাঁকা থাকবে না, যেটি তোমরা পঞ্চম শ্রেণীতে অনুশীলন করেছো। তো আশা করি তোমরা আজকের পাঠ আলোচনা বুঝতে পেরেছো। তাহলে এই পাঠ আলোচনার ভিত্তিতে কি করা হয়েছে, একটি বাড়ি কাজ তোমাদের জন্য দেওয়া হয়েছে। তোমরা সকলে এই বাড়ি কাজটি বাসায় সম্পাদন করবে।
যদি চাও তোমরা এটি ছবি তুলে খাতায় করে গুগল ক্লাসরুমে অ্যাটাচ করতে পারবে, সেখানে আমি দেখে দিব। তবে তোমাদের বাসায় করার অনুরোধ রইল আমার বিশেষ করে অনুরোধ রইল, কারণ যদি এইসব অনুশীলন না করো তোমরা শিখতে পারবে না। পরবর্তী শ্রেণীতেও তোমাদের এই ধরনের অঙ্ক রয়েছে যেটাকে পরিসংখ্যান বলা হয়। তাহলে এখন যদি তোমরা এটা শিখে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের সহজ হবে এবং পরবর্তীতেও তোমাদের কাজে লাগবে। তো আশা করি তোমরা পাঠটি উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে তোমরা প্রশ্ন করবে, আমি যথাসাধ্য সমাধান করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসায় অবস্থান করবে এবং যে আজকের পাঠের আলোকে যে বাড়ির কাজটি তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেটি বাসায় অনুশীলন করবে এবং সম্পন্ন করবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।